এবার দেখা গেল সেনা প্রধান যে সাক্ষাৎকার দিলেন সংবাদ মাধ্যমে, সেখানে কিন্তু মূলত ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি ঠিক ইউনূস প্রশাসনের উল্টো অবস্থান নিলেন। সেখান থেকে ধরে নেওয়াই যাচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কিন্তু সেনা প্রধান শুধুমাত্র ভারতকেই চাইছে এবং ইউনূস প্রশাসনকে কড়া হুঁশিয়ারও দিতে চাইছেন তার বার্তার মাধ্যমে। এই প্রসঙ্গে আরো একটি চাঞ্চল্যকর বিষয় উঠে আসছে। এবার কিন্তু তৎপরতার সঙ্গে শেখ হাসিনাকে ফেরত চাইছে বাংলাদেশ। সেখানে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই বিষয়ে কিন্তু এবার বার্তা দিতে দেখা গেল চিফ প্রসিকিউটরকে। তিনি জানাচ্ছেন এবার এই বিগত 15 বছরের যে সমস্ত সন্ত্রাসবাদ এবং যে সমস্ত মামলা রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই ধরনের মামলার সমস্তটাই বিচার হবে এই চলতি বছরেই। এবং সেই সঙ্গে দেখা গিয়েছে জুলাই এবং আগস্টে যে সমস্ত আন্দোলন হয়েছে এবং মানবতা বিরোধী যে সমস্ত সংঘর্ষের ঘটনা উঠে এসছে শেখ হাসিনাকে কেন্দ্র করে সবটারই বিচার করা হবে চলতি বছরে। এবং পরবর্তী যে অর্থাৎ এই গোটা জানুয়ারি মাসটাই কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে ইউনূস প্রশাসনের জন্য, কারণ ট্রাম্প মসনদে বসতে চলেছেন। সেই সঙ্গে ভারতও কিন্তু এবার কড়া হাতে হাল ধরতে চলেছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে। এবং এই সংক্রান্ত আরো বিভিন্ন কিন্তু খবর উঠে আসছে প্রতিনিয়ত বাংলাদেশের রাজনীতিতে। সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের কাছে অন্য যে কোনো দেশের থেকে ভারত যে স্পেশাল, তাই ইউনূস ও তার চালা চামুন্ডাদের বুঝিয়ে দিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। আসলে ইউনূস মিয়ার বয়স হয়ে গিয়েছে, তাছাড়া সত্যি কোনো বিপদ এলে তিনি অনায়াসে অন্য কোনো দেশে চলে যেতে পারেন। কারণ ইউনূস মিয়ার দায়িত্বশীল নেতা তো দূরের কথা, আসলে তিনি কোনো নেতাই নন। তার ঘাড়ে বন্দুক রেখে পাকিস্তান তাদের মনোবাঞ্ছা পূরণ করতে চাইছে। আসলে সেনাপ্রধান মনে করছেন দেশের স্বার্থে দেশবাসী যদি মনে করেন তাহলে আবার গণতান্ত্রিক উপায়ে নিরপেক্ষভাবে ভোট করিয়ে দেশের সরকার বদলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক বদল করার পক্ষে নন সেনাপ্রধান। তাছাড়া বর্তমানে ক্ষমতা দখল করে যারা সেই ক্ষমতা দীর্ঘমেয়াদীতে ভোগ করার যে অপচেষ্টা চালাচ্ছেন তারও বিরুদ্ধে সেনাপ্রধান। তাছাড়া সেনাপ্রধান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের যে সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করে থাকেন, বর্তমানে ক্ষমতাভোগী তদারকি সরকার সেই মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে চাইছে। গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে শান্তি প্রতিষ্ঠায় শাহাদাত বরণকারী বীর সেনানীদের, যাদের সুমহান আত্মত্যাগ সবসময় আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। যতদিন যাচ্ছে বাংলাদেশের অবস্থা ততই খারাপের দিকে যাচ্ছে, যা ভালো মতোই বুঝেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাই তিনি এবার ইউনূস সাহেবকে তার দায়িত্ব বুঝিয়ে দিতে চেষ্টা করলেন। আর কালকে সেনাপ্রধানের কথা শোনার পর হয়তো রাতে ঘুম আসেনি ইউনূস সাহেবের। সেনাপ্রধান ইউনূসকে মনে করিয়ে দিয়েছেন তার দায়িত্ব, যা তিনি তা করছেন না। উল্টে যেগুলি নির্বাচিত সরকারের করা উচিত তিনি সেই দিকে বেশি নজর দিচ্ছেন। সবথেকে বড় কথা, সবচেয়ে ভালো প্রতিবেশীর সঙ্গে সবথেকে বেশি খারাপ ব্যবহার করছেন ইউনূস বাহিনী। এখানে ভালো প্রতিবেশী বলতে ভারতের কথাই বোঝানো হয়েছে। কিন্তু সেনা প্রধান সবচেয়ে যে বিষয়ে ইউনূসকে ধ্যান দিতে বলেছেন তা হলো নির্বাচন। যে নির্বাচন হবে বিতর্ক মুক্ত, সুন্দর গল্পের মতো, যেখানে দেশের মানুষ তাদের পছন্দের সরকারকে নির্বাচিত করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিতে পারবেন। আর ইউনূস বাহিনী যে বারবার বলছে তারা সংস্কার করবে, তারপর নির্বাচনে যাবে, সেনাপ্রধান এই বিষয়ে দৃঢ়ভাবে বলেছেন, তোমাদের সংস্কার তোমাদের কাছেই রাখো, দেশ চাই নির্বাচন, সেই বিষয়ে ধ্যান দাও। এই কথা শুনে প্রথম ঝটকা লাগে ইউনূস বাহিনীর। দ্বিতীয় বড় ঝটকা লাগে যখন সেনাপ্রধান ভারত নিয়ে তার মতামত পরিষ্কার করে দেন। ওয়াকার বলেন, ভারত বাংলাদেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিবেশী। আমরা ভারতের উপর কোনো একটি বিষয়ে নির্ভরশীল নই, অনেক বিষয়ে আমরা ভারতের উপর নির্ভরশীল। আমরা ভারতের সঙ্গে লড়াই ঝগড়া চাইও না, আর ভারতের মতো বিশাল দেশের সঙ্গে আমরা যুদ্ধ করতেও পারবো না। ভারতের আগ্রহ হল বাংলাদেশের স্থিতিশীলতা, শুধু বাংলাদেশের নয়, পুরো এশিয়ার স্থিতিশীলতা। আর ভুয়ো খবর শুনে বাংলাদেশী জনগণের মনে এই ধারণা না আসে যে ভারত বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করতে চাইছে। সেনাপ্রধান মনে করেন ভারত বাংলাদেশ একসঙ্গে কাজ করলে দুই দেশেরই লাভ, আর সবচেয়ে বেশি লাভ হবে বাংলাদেশের। কারণ আমরা একটি ছোট দেশ এবং আমরা বিভিন্ন বিষয়ে ভারতের উপর নির্ভরশীল।
যখন ইউনূস বাহিনীর তরফ থেকে ভারত বয়কট ক্যাম্পেইন চলছে, ঠিক তখন সেনা প্রধানের বক্তব্য ইউনূস বাহিনীর গালে কষিয়ে চর বসানোর মতো। এখন ইউনূস বাহিনী বুঝতে পারছে যার কাঁধের নিচে বসে এই বয়কট খেলা চলছিল, সেই কাঁধটা আর তাদের পাশে নেই। তো এখন এটা বলাই যায় 2024-এর পাশা 2025-এ আসতে না আসতেই পাল্টে গেল। কারণ সেনা প্রধান আরো বলেছেন বাংলাদেশ কখনোই ভারতের বিরুদ্ধে যাবে না, কারণ বাংলাদেশের যে কোনো বিপদে এখনো ভারতই বাংলাদেশের পাশে থাকে। এমনকি দুই দেশই এই পরিস্থিতিতেও ভারত তাদের দায়িত্ব পালন করে চলেছে। তাই দুই দেশের স্থিরতার জন্য দুই দেশের সর্বস্তরের সহযোগিতা প্রয়োজন। এইসবের মধ্যে সেনা প্রধানকে সরানোর খবরও ভেসে আসছে। তবে সেই সাহস বা ক্ষমতা এই ইউনূস বাহিনীর নেই। বাংলাদেশের জনগণ এবং সেনাবাহিনী ভালো করেই জানে যে শুধু মুক্তিবাহিনীর জন্য বাংলাদেশ স্বাধীন হয়নি। যতদিন মুক্তিবাহিনী যুদ্ধ করছিল ততদিনে পাকিস্তানি সেনা 30 লক্ষ বাংলাদেশিদের নির্মমভাবে হত্যা করে ফেলেছিল। ভারতীয় সেনা তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন করছে। তাই ভারতকে নিয়ে কোনো বিদ্বেষ না পছন্দ সেনা প্রধানের। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। বাংলাদেশ ভারতকে ইলিশ পাঠাবে না, এই কথা প্রথম ইউনূস সাহেবের তাবেদাররা বলেনি, বলেছেন শেখ হাসিনার সরকার। বহুবার হাসিনা ইলিশ পাঠাতে আপত্তি করেছেন। একবার তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিনাকে বলেছিলেন আমরা পদ্মার ইলিশ পাচ্ছি না কেন। তখন হাসিনা বলেছিলেন আগে পানি দাও, তারপর ইলিশ পাবে। এটা একটা উদাহরণ যে হাসিনা ভারতের কাছে মাথা নিচু করে থেকেছে বা ভারতকে বড় ভাই ধরে নিয়ে তার দাদাগিরি সহ্য করেছে। হাসিনার পতনের পর কে রাষ্ট্রের হাল ধরবে তা বিশ্ব জানতে পারেনি, কিন্তু ফ্রান্স থেকে ইউনূস বলেছেন ভারতের 7 সিস্টার নিয়ে ভারতকে ভাবতে বাধ্য করাবো। বর্তমান ছাত্র নেতাদের কথায় হাসিনা ছিলেন স্বৈরাচারী, ভোট দখল করেছেন তিনি। কিন্তু ইউনূস সাহেব এসে 5 মাস পার করে এখন বলছেন ভোট 2026-এ করানোর চেষ্টা করবেন। যদি তাদের সংস্কারের কাজ ততদিনে শেষ হয়ে যায় তবে। এতদিনে কি কি সংস্কার করেছেন জানিয়েছেন দেশবাসীকে। শোনা যাচ্ছে ভোট দেওয়ার অধিকার 17 বছরে নামিয়ে এনেছেন এবং 21 বছর হলেই এমপি হতে পারবেন দেশের ছাত্র জনগণ। আসলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে কোনো কিছু আগের থেকে বলা সত্যিই মুশকিল, কারণ বাংলাদেশের বর্তমান প্রজন্মের মধ্যে ভারত বিদ্বেষের ঠুলি পরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে ভালো খারাপ প্রতিবেশী দেখার ধরন বদলে যাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে। এতদিন তো বাংলাদেশে ভারতের পতাকার অপমান দেখেনি ভারত। যে রাষ্ট্রকে নিজেদের রক্ত দিয়ে তৈরি করে দেওয়া হলো তাদের থেকে 7 সিস্টার কেড়ে নেওয়ার হুঙ্কারও শোনেনি। আবার ভারতকে দেখে নেওয়ার হুমকি দেওয়ার পর তাদের থেকেই চাল চেয়ে পাঠানোর আবদারও দেখেনি। তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? বাংলাদেশ হিন্দুদের ওপর অত্যাচারের এর আগেও হয়েছে, তার প্রমাণ বাংলাদেশ থেকে বাধ্য হয়ে ভারতে চলে আসা মানুষজনই প্রমাণ। এখন বাংলাদেশ যে জাতাকলের মধ্যে পড়েছে সেটা হাসিনা থাকাকালীন বাংলাদেশ পড়েনি। তার কারণ হাসিনা ভালো করেই বুঝেছিল দেশের সার্বভৌমত্ব বজায় রাখতে গেলে কিছু কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। তবে এক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত নেওয়ার ফল ভুগতে হচ্ছে দেশ ত্যাগ করে। কারণ হাসিনা বুঝেছিলেন কোনো একটি দ্বীপ কোনো একজনকে দেওয়ার ফল হবে অন্যদের বিরাট ভাজন হওয়া। তাই তিনি ভারত, চীন এবং রাশিয়ার সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে চলছিলেন, কিন্তু ভারতের অগোচরেই তার পতন ঘটিয়ে দেওয়া হলো। এখন সেনাপ্রধান বুঝেছেন বাংলাদেশের একটি দলের জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। এখন সেই স্লোগান তাদের দেশের দিকে ঘুরে গিয়েছে, কারণ অনেক দেশই এখন বাংলাদেশকে নিয়ে খেলতে চাইছে। তাই বাধ্য হয়ে তিনি তদারকি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছেন। তিনি বুঝেছেন এখন বাংলাদেশের জনগণকে, বিশেষ করে যারা ছাত্র, তাদের মাথায় ভারত বিরোধী মনোভাব বা বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া হয়েছে কোনো কিছুর বিনিময়ে। এখন ছাত্র নেতারা প্রচার করছে ভারত তাদের ওপর অত্যাচার করেছে। এখন প্রশ্ন, ভারত কি অত্যাচার করেছে? 1971 পাকিস্তানের মতো অত্যাচার করেছে, 30 লক্ষ নিরীহ জনগণকে হত্যা করেছে, নাকি বাড়ির মহিলাদের তুলে নিয়ে গিয়ে অত্যাচার করেছে? ভারতের দোষ হলো বাংলাদেশের উন্নতির জন্য বাংলাদেশের পাশে দাঁড়িয়ে সাহায্য করার চেষ্টা করেছে। তার জন্য সেখানে অফিস খুলেছে, লোক পাঠিয়েছে, নতুন নতুন ব্যবসার দিক খুলে দিয়েছে। আর এটাই বাংলাদেশি মৌলবাদীদের কাছে অত্যাচার। আর যারা বলেছিল অবৈধভাবে 26 লক্ষ ভারতীয় সেখানে বসবাস করছে, তারাই তো এখন ক্ষমতায়, তো তারা সেটা এখন প্রমাণ করছেন না কেন? বাংলাদেশের মেধা, স্বাস্থ্য, শিক্ষার মান কতটা সেটা কি তারা জানে না? ছোটখাটো অসুখ করলেও ভারতে ভিসার জন্য লাইন দিতে হয় কেন? ভেবে দেখেছেন কোনোদিন? নাকি বলবেন এটাও ভারতের কারসাজি, আপনাদের শিক্ষা গ্রহণে বাধা দিয়েছে ভারত?
বাংলাদেশের মৌলবাদীরা কি এটা মনে করছেন চীন যেমন পাকিস্তানিদের দিয়ে তাদের জুতো সাফ করায় ভারতও সেটি বাংলাদেশিদের সঙ্গে একই ব্যবহার করত? তাহলে সেটা হতো সঠিক স্বাধীনতা? ভারত সেটা করেনি, উল্টে বাংলাদেশের সব জায়গায় দূতাবাস খুলে তাদের বিভিন্ন দেশে পড়তে যাওয়ার সুযোগ করে দিয়েছে। অথচ সেই ছাত্ররাই প্রশ্ন তুলছে, বাংলাদেশে এত অফিস কেন খুলছে ভারত? এইসবের মাধ্যমে ভারত নাকি বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে, সেই কারণেই তাদের ক্ষোভ পড়েছে ভারতের ওপর, হিন্দুদের ওপরে। আর এই ভুলটা বুঝতে পেরেছেন সেনাপ্রধান, সেই সঙ্গে এটাও বুঝেছেন তদারকি সরকার কি চাইছে। তাই ইউনূস যখন তার প্রভুর কথা বলছেন, প্রভুরা যা বলতে বলছেন তাই বলছেন। সেনাপ্রধান তখন ভারত এবং চীন তাদের কাছে প্রতিবেশী হিসাবে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ না করার হুঁশিয়ারি দিচ্ছেন ইউনূসকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। পাক বাহিনীর ড্রোন হামলায় অন্তত 46 জনের মৃত্যু হয়েছিল বলে দাবি করেছিল তালিবান প্রশাসন। পাল্টা পাকিস্তান সীমান্তের ভেতরে হামলা চালায় আফগান সরকার। এবার উল্টো সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ এনেছে পাকিস্তানের বিরুদ্ধে আফগান জঙ্গি সংগঠন তালিবান। ফলে যুদ্ধ পরিস্থিতি ক্রমেই বেড়ে চলেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। আর এই বেড়ে চলা যুদ্ধ পরিস্থিতি নিয়ে কার্যত চাপে পড়ছে বাংলাদেশ। কারণ অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বাংলাদেশ সরকার ভারতকে শত্রু ভাবতে শুরু করেছে এবং পাকিস্তানকে বন্ধু ভাবছে। তাই যখনই ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রসঙ্গ এসেছে, বাংলাদেশ ভেবেছে তারা পূর্ণ সহায়তা পাবে বন্ধু পাকিস্তানের থেকে। কিন্তু কার্যত দেউলিয়া হওয়া দেশ পাকিস্তানের ওপর এতটা ভরসা করার কারণ খুঁজে পাচ্ছে না কূটনৈতিক মহল। এর মাঝে এলো তালিবানি হামলার প্রসঙ্গ। গত সপ্তাহেই পাকিস্তানের বিমান হামলার প্রতিশোধ নিয়ে রীতিমতো হামলা চালিয়েছে আফগান জঙ্গি সংগঠন। বর্ষশেষে তালিবান শাসিত আফগানিস্তানের সঙ্গে সম্মুখ সমরে জড়িয়েছে পাকিস্তান বাহিনী। দুপক্ষ সীমান্তে বাড়াচ্ছে সৈন্য সংখ্যা। আক্রমণ এবং প্রতি আক্রমণে রক্তাক্ত হচ্ছে সেখানকার মাটি। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে দুই দেশ পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে বলেই মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক তালিবান পাকিস্তানের আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেই দিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময়ও চলেছে। অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তানি চৌকিতে হামলা ও গুলি চালায়। আফগান বাহিনী ও সন্ত্রাসীরা ঘোজকরি, মাথাসঙ্গর, কোতরাঘা এবং তারিমেঙ্গাল এলাকার বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায়। এসব হামলার জবাবে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের। গত শতাব্দীতে তালিবানের জন্মের নেপথ্যে প্রত্যক্ষ মদত ছিল ইসলামাবাদের। পাক ফৌজ এবং সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআই-এর থেকে প্রশিক্ষণ এবং হাতিয়ার পায় আফগানিস্তানের এই সশস্ত্র গোষ্ঠী। কিন্তু সময়ের ফিরে কেন সেই জন্মদাতাকে খুন করতে চাইছে তালিবান? এর উত্তর লুকিয়ে রয়েছে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর আফগানিস্তানের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রের দেওয়া বিবৃতিতে। পাক প্রদেশ খাইবার পাখতুনখোয়ার উপর ইসলামাবাদের অধিকার অস্বীকার করছে তালিবান। অর্থাৎ বকলমে এই প্রদেশকে স্বাধীন দেশ বা আফগানিস্তানে মিশিয়ে দেওয়ার দাবি তুলেছেন হিন্দু কুশের কোলের দেশটির বর্তমান শাসক গোষ্ঠী। ব্যুরো রিপোর্ট, নিউজ।